এবার ঘরে ফেরার পালা, হোম কলিং। হিড়িম্বা টেম্পল মারানির সেই পার্কিং লট থেকে আমরা এবার যাত্রা শুরু করব বাড়ির উদ্দেশ্যে, মানে রানাঘাটের উদ্দেশ্যে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা যে রোড দিয়ে ফিরবো সেই রোডের ভিডিও থাকবে। কোথায় আমরা দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, কোথায় খাবার স্টল আছে, অয়েল রিফিলিং, সমস্ত কিছু দেখাবো। এবং যে স্টেটের মধ্যে দিয়ে যাব সেই স্টেটে অয়েলের মানে ডিজেল বা পেট্রোলের কি দাম আছে সেগুলোও তুলে ধরবো, রোড কন্ডিশনও তুলে ধরবো এই ভিডিওয়ে। তো চলো আমরা এবার যাত্রা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। দেবী হিড়িম্বা মহাবীর ঘটোৎকচকে স্মরণ করে আর একবার বলে নিই সবাই মিলে, হর হর মহাদেব। আমরা মানালি থেকে প্রায় 2100 কিলোমিটার ট্রাভেল করব ননস্টপ দুরন্তের মতো, মানে ওই টেকনিক্যাল স্টপ নেব কিন্তু কোনো কমার্শিয়াল স্টপ নেব না। আর আমরা যে রুটটা ধরছি সেটা হচ্ছে মানালি থেকে আমরা প্রথমে যাব মান্ডি, মান্ডি থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে আমরা কানপুর বেনারস হয়ে এবার যাব। কারণ আমরা যে রুটটা এসছিলাম সেই রুটে মানে বিহারের ওই ডুমরা বক্সের ওই জায়গাটায় কিন্তু রাস্তায় কাজ চলছিল, প্রচণ্ড বাজে রাস্তা, ওই জন্য আমরা ওই রাস্তাটা ধরছি না। এবার অন্য রুট দিয়ে বাড়ি ফিরব। এই মুহূর্তে আমরা অট বলে একটা জায়গা ক্রস করছি। আর অটের কথা যদি বলা হয়, দেখো রাস্তা খুবই ভালো রয়েছে অট পর্যন্ত, হিড়িম্বা টেম্পল থেকে আসার পর থেকে। আর এই রাস্তা যেটা দেখলাম সেই রাস্তাতে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে থাকার জায়গা, খাওয়ার জায়গা মিলিয়ে হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আছে। রিফুয়েলিং স্টেশন মানে ফুয়েল স্টেশনও রয়েছে। তোমরা যখন মানালি থেকে সিমলা বা চণ্ডীগড় যেতে চাইছো তখন দেখা গেল অনেকটা রাত হয়ে গেছে, বা তোমাদের হয়তো ড্রাইভিং করতে ইচ্ছে করছে না বা রাইড করতে ইচ্ছে করছে না, তখন তোমরা চাইলে এই অটে যে সমস্ত ধাবাগুলো আছে, ধাবাগুলোর উপরে থাকার জায়গা আছে, সেখানে নাইট স্টে করতে পারো। আর কুলু তো আছেই, কুলুতেও তোমরা স্টে নিতে পারো। অটটা ক্রস করে আসার পর এখন আমরা প্রবেশ করলাম হচ্ছে অট টানেলের মধ্যে। অট টানেলের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। অট টানেলটা হওয়াতে বেশ একদিক দিয়ে ভালোই হয়েছে। আঁকাবাঁকা যে সর্পিল আকার পাহাড়ের রাস্তা আছে সেটা দিয়ে আর আমাদেরকে কষ্ট করে গাড়িটাকে তুলতে হচ্ছে না, টান সোজা আমরা টানেলের মধ্যে দিয়ে পার করে চলে আসছি অটের এপাশে। যাই হোক, দেখো আমরা এই মুহূর্তে অট টানেলের মধ্যে রয়েছি। অট টানেলের ভেতরে একটু সাফোকেটিং ভাব থাকবে, কারণ এটা অনেকটা দিনের পুরনো টানেল মনে হচ্ছে। এখানে এক্সস্টের সেরকম কোনো দেখলাম না। আর এর ভেতরে গতিসীমা কিন্তু 50 কিলোমিটারই বেঁধে রাখা হয়েছে, তার বেশি নয়। এটাকে মেনটেন করো, এই হচ্ছে ব্যাপার। এই টানেলটা পার করার পরে একটা মোড় পড়বে, যে মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। ডান দিকে আমরা যেহেতু মান্ডি যাব, আমরা ডান দিকের রাস্তাটা ধরে নিলাম। অট টানেলটা বেরিয়ে আসার পরেই কিন্তু কিছু দূর আসার পরে আবার টানেল পড়লো, যেটা 12 নম্বর টানেল। 12 নম্বর টানেলটা পার করা হলো। তারপরে এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি 11 নম্বর টানেল দিয়ে। আর সবথেকে বড় বিষয় দেখো, এমার্জেন্সির জন্য 100 মিটার পরপরই কিন্তু এখানে এসএএস বক্সটা রয়েছে। এসএএস বক্সে যদি তোমাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশান অ্যারাইজ করে টানেলের মধ্যে, তাহলে তোমরা এখান থেকে কর্তৃপক্ষকে ভয়েস মেসেজ পাঠাতে পারবে। আর এক্স্যাক্টলি এই রকমই টানেল অপোজিট সাইডেই আছে। মানে টোটাল যে টানেলগুলো হয়েছে সেগুলো কিন্তু 2x2 4 লেনের টানেল। আর এই ডান দিকে, আমার ডান দিকে যে লাল দরজাগুলো চলে যাচ্ছে সেগুলো হচ্ছে এই দুটো টানেলের মধ্যে এমার্জেন্সি এসকেপ বা এমার্জেন্সি এক্সিট করা আছে। এই টানেলে যদি কিছু প্রবলেম হয় তাহলে ওখান থেকে পাশের টানেলে, বা পাশের টানেলের প্রবলেম হলে এই টানেলে চলে এসে এমার্জেন্সি তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এখানে একটা বেঁধে দেওয়া হয়েছে গতিসীমা, সেটা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। হ্যাটস অফ টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। প্রায় 110 কিলোমিটার ট্রাভেল করে আমরা এই মুহূর্তে মান্ডি এসে পৌঁছেছি। আর আমরা আছি মান্ডি বাস স্ট্যান্ডের ঠিক সামনে। পিছনে দেখো মান্ডি বাস স্ট্যান্ড, এটা হিমাচল প্রদেশের মধ্যে পড়ছে। আমরা হিড়িম্বা টেম্পল থেকে এই মুহূর্তে জার্নিটাকে আমরা স্টার্ট করেছিলাম, এসে মান্ডিতে দাঁড়িয়েছি। মান্ডি থেকে আমরা ইভিনিং স্ন্যাক্স করে বেরিয়ে চললাম চণ্ডীগড়ের জন্য। দেখো এই যে মোড়টা আছে মান্ডি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসার পর, এই মোড়টা থেকে বাঁ দিকের রাস্তায় আমরা ঢুকে গেলাম আমাদের ডেস্টিনেশন চণ্ডীগড়ের উদ্দেশ্যে। দেখো বেশ রাতের অন্ধকারে কিন্তু মান্ডি টাউনটা বেশ ভালোই লাগছে দেখতে। একেবারে ছোট ছোট আলো জ্বলে আছে। নিজেরা খেয়েছি, এবার আমাদের জয় ভারতকে খাওয়ানোর পালা আছে। সামনে কোনো অয়েল স্টেশন পেলে সেখান থেকে জয় ভারতকে আমরা রিফিল করব। এটা হচ্ছে হিমাচল প্রদেশের মান্ডি। এখানে ডিজেলের যেটা রেটার আছে সেটা হচ্ছে 86 টাকা 66 পয়সা করে
ডিজেলের লিটার চলছে আজকের দিনে, আর 94 টাকা 45 পয়সা করে চলছে পেট্রোলের লিটার। অতএব পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হিমাচল প্রদেশেও তেলের দাম বেশ কিছুটা কম। মান্ডি থেকে চণ্ডীগড় যাওয়ার জন্য আমরা NH 154 পুরনো নাম্বার, আর নতুন নাম্বার যদি বলা হয় NH 51 ধরে যাচ্ছি। দেখো NH 51 যদি কন্ডিশন যদি বলা হয় তাহলে কিন্তু 2x2 4 লেনের রোড মান্ডি থেকে কিছুটা চলে আসার পর থেকে এটা শুরু হচ্ছে। আর রাস্তার কন্ডিশন খুব ভালো, নাইট ড্রাইভে কোনো প্রবলেম নেই, একদম বেফিকার হয়ে নাইট ড্রাইভে চলে এসো। আর রাস্তার ধারে সমস্ত জায়গায় খাবার হোটেল, থাকার হোটেল, পেট্রোল পাম্প এনাফ এখানে রয়েছে। আর আমরা এখন এটা আমাদের ফার্স্ট টোল পড়লো চণ্ডীগড় যেতে গিয়ে। এখানে স্পিড লিমিট আছে, স্পিড লিমিট হচ্ছে প্রতি ঘন্টায় যেটা বেঁধে দেওয়া আছে সেটা হচ্ছে 60-60-এর বেশি উঠলে কিন্তু ফাইন হবে। কারণ এই রাস্তাটাতে একটু ঘাট সেকশন আছে, ঘাট সেকশনের মধ্যে দিয়েই পাস করছে, কখনো ওপরে উঠছে কখনো নিচে নামছে। এখনও পর্যন্ত মানে পুরোপুরিভাবে প্লেন গ্রাউন্ডে ঢুকিনি আমরা, ওঠানামার মধ্যে দিয়েই চলছি। বিকেল 5টার সময় আমরা মানালি থেকে স্টার্ট করে এখন রাত্রির 11টা, ডিনারের জন্য দাঁড়ালাম হচ্ছে চণ্ডীগড়ে। আর আমাদের টোটাল যাত্রাপথে আমরা 316 কিলোমিটার কভার করেছি। দিয়ে চলো এখানে আমরা ডিনারটাকে কমপ্লিট করব। ডিনারে আপাতত আমরা অর্ডার দিয়েছি তন্দুরি রুটি, আর 1 প্লেট হচ্ছে চানা মশলা, আর 1 প্লেট হচ্ছে মালাই মাটার। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই রুটে যে কটা ধাবা আছে প্রত্যেক কটা ধাবা কিন্তু হচ্ছে বৈষ্ণব ধাবা। ইট মিনস এটা পিওর ভেজ ধাবা। এখানে ননভেজ ধাবার সংখ্যা খুবই কম আছে, আর ননভেজ আইটেমও তুমি কিন্তু চাইলে ঝট করে পাবে না তোমরা। সেক্ষেত্রে ভেজের সঙ্গেই তোমাদেরকে আসতে হবে। আগেই বলেছিলাম মেনু তন্দুরি রুটি, চানা মশলা আছে, আর মালাই মটর রয়েছে। এই সব কিছু মানে এসেই এতটাই খিদে পেয়েছিল, খাওয়া শুরু করে দিয়েছি। আর রান্নাবান্না টেস্টের কথা বললে অসাধারণ রান্নাবান্না, স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। তোমরা খেতে পারো এখানে আসলে, এই রুটে করলে অনেক খাওয়া পাবে। আমি কোনো প্রমোশনে যাচ্ছি না, আমরা এটাই বসেছি ইয়াসরাজে, ভালো লাগছে খাবারটা, ভালোই, খারাপ নয়। এত ঝোলার খাবার গান্ডে পিষ্টে গেলার পরে 1 গ্লাস করে লস্যি অর্ডার দিয়েছিলাম, বেশ সুন্দর। পাঞ্জাবে আসলে লস্যি খেতেই হয়, ভালোই ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু বিল হয়েছে আমাদের 670 টাকা। মানে রুটি, চানা মশলা, একটা জলের বোতল, আর হচ্ছে যেটা ছিল আমাদের মটর মালাই আর স্যালাড, সব কিছু মিলিয়ে লস্যি মিলিয়ে বিল 670 টাকা। আর টাকা হিসেবে যদি খাবারের টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি বলা হয়, জাস্টিফাই করছে, সম্পূর্ণভাবে জাস্টিফাই করছে, কোনো প্রবলেম নেই। চলো এবার আমরা চলে যাব গাজিয়াবাদ। বেশ কিছুটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। পাওয়ার ন্যাপ নেওয়ার পরে পাপ্পু ভাই গাড়ি চালাচ্ছিল। 205 নম্বর NH আমরা ছেড়ে দিয়ে এই মুহূর্তে NH 44 দিয়ে আমরা ছুটে চলেছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের দিকে। আমরা পিছনে কার্নাল, পানিপথ এগুলো ছেড়ে এখন শনিপথের ওপর দিয়ে ছুটছি। শনিপথ থেকে আর কিছুক্ষণ মানে আর 4 কিলোমিটার গেলেই আমরা উঠে যাব ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। আমরা NH 44কেও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাঁদিকে সার্ভিস লেনটা ধরলাম। এখান থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে উঠব। আর তার আগে ভাবছি এই নিয়ারেস্ট কোনো ধাবা থেকে একটা টি ব্রেক আমরা নেব। ন্যাশনাল হাইওয়ে 44 ছেড়ে আমরা এখন উঠে যাচ্ছি EP এক্সপ্রেসওয়ে, মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের দিকে। আর তো নাইট জার্নিতে চা ব্রেক মানে মাস্ট, আমাদের ক্ষেত্রে অন্তত। বারবার বলেছি, আমরা একটা টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। অনেকেই জানতে চেয়েছিলে যে EP এক্সপ্রেসওয়েতে 2 হুইলার বা কিছু অ্যালাউ আছে কি না। তাদের জন্য বলে রাখি যে EP এক্সপ্রেসওয়েতে 2 হুইলার, 3 হুইলার কিন্তু ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মেনলি এই এক্সপ্রেসওয়েটা বানানো হয়েছিল একটা ডেডিকেটেড ফ্রেট করিডোরের আন্ডারে, মানে এটা মিরাট শহরের জ্যামটাকে কাটানোর জন্য এই এক্সপ্রেসওয়েটাকে তৈরি করা হয়েছিল। দেখো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি EP এক্সপ্রেসওয়েতে। আর এই এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি আরও ডিটেল জানতে হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে আমাদেরকে আনিয়ে দেওয়া হলো ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। চলো এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা গাজিয়াবাদের দিকে এগিয়ে চলি। EP এক্সপ্রেসওয়ের এন্ট্রি টোল প্লাজা, এখানে এই টোল প্লাজাতে গাড়ির ফার্স্ট টাইম যে টোল প্লাজা, এখানে গাড়ি এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পর যখন আমরা ছাড়বো তখন কিন্তু এক্সিটে টোলটাকে কেটে নেবে।
আর একটা বড় ইনফরমেশন যেটা হচ্ছে ইপি এক্সপ্রেসওয়ে যত তোমরা লাইট দেখছো, এই টোটাল লাইটটা কিন্তু কোনো মানে কনভেনশনাল ইলেকট্রিসিটির মাধ্যমে আসছে না, পুরোটাই হচ্ছে সোলার সিস্টেমে লাইটগুলো চলে। কারণ একটু আগে একটা বোর্ডে দিয়ে দেওয়া হয়েছে যে এন্টায়ার রোড এনলাইটেড বাই সোলার পাওয়ার। এখান থেকে গাজিয়াবাদের দূরত্ব 47 কিলোমিটার। অনেক কিছু আমি বললাম রোড কোয়ালিটি বাজে বা কিছু, তা সত্ত্বেও একটা প্রশ্ন থেকে যায়, বাজে থাকা সত্ত্বেও কেন আমরা এই রোডটাকে ইউজ করলাম যাওয়ার সময়তে এবং আসার সময়তে। এর মেন কারণ একটাই, যে দিল্লির জ্যাম বা দিল্লিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই রোডটাকে প্রেফার করলাম। দেখো এইখানে বোর্ডে দেওয়াই রয়েছে ছোটো গাড়ি 120, বাস লরি 100, আর বড় কন্টেনার লরি যদি থাকে মানে মাল বোঝাই যেগুলো ট্রেলার আছে তাদের ক্ষেত্রে স্পিড লিমিট এখানে 80। রাত্রিবেলাতে আমরা ইপি এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে নয়ডার ভেতর দিয়ে এসে আমরা উঠেছিলাম যমুনা এক্সপ্রেসওয়েতে। যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা আগ্রা ইনার রিং রোডটাকে ধরেছিলাম। সেই ইনার রিং রোড ধরে এসে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আরও একটা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের, সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই মুহূর্তে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে পাস করছি, কারণ আমরা আগ্রা থেকে টুয়ার্ডস লখনৌর দিকে যাচ্ছি। আর দেখো আমাদের গাড়িকে খাওয়ানোর সময় প্রায় হয়েই গেছে, আর 84 কিলোমিটার চলবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে প্রায় 60 কিলোমিটার চলে এসেছিলাম আমরা। আসার পরেও কোনো পেট্রোল পাম্প পাইনি। না পাওয়ার জন্য কী হলো, এখানে আমরা একটা সাইড লেন দিয়ে, এই জায়গাটার নাম ফিরোজাবাগ বলে একটা জায়গার সাইড লেন দিয়ে বেরিয়ে এসে এখান থেকে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে আমরা এখন ডিজেল ভরবো। আর এখানে ডিজেলের বর্তমান রেট, এটা উত্তরপ্রদেশ, এখানে 87 টাকা 63 পয়সা হচ্ছে ডিজেলের লিটার চলছে, আর পেট্রোল হচ্ছে 101 টাকা 9 পয়সা। ডিজেল রিফিল করে নিয়েছি। এরপর আমরা নিজেরা একটু খাবো। ফ্রেশ হলাম পেট্রোল পাম্পে। ফ্রেশ হওয়ার পরে এখানে একটু চা বা সামথিং কিছু একটা স্ন্যাক্স করে আবার আমরা টান উঠে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আর আমরা মানালি থেকে কালকে বিকেল 5টায় জার্নি স্টার্ট করেছিলাম, এখন সকাল 8:30, মানে হচ্ছে প্রায় 15.5 ঘন্টায় আমরা আমাদের টোটাল জার্নির 773 কিলোমিটার এই পর্যন্ত কমপ্লিট করেছি। আর বাকি জার্নি এখন রয়েছে। চাটা খেয়ে আবার টান উঠবো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। একই জায়গায়, একই শহর, নবাবের শহর লখনৌতে, সেই একই রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিশিয়ে একটা কিছু খাবো, মানে একবারেই আর কি লাঞ্চটা করে নেবো। করে নিয়ে আবার টান রওনা দেবো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে একটু রুটটা একটু চেঞ্জ হবে, যেখানে চেঞ্জ হবে সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো। দুপুরবেলায় আগের দিনের মতন একই মেনু গান্ডে পিষ্টে গিলে 1330 টাকার বিল দিয়ে আমরা এগিয়ে চললাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের খোঁজে। বাট এক্ষেত্রে অন্য একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে লখনৌ কানপুর হাইওয়ে বা NH 731। এই রোড দিয়ে 33 কিলোমিটার যাওয়ার পরে বলছে বাঁদিকে ঘুরতে হবে, ঘুরে আমরা পাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ফাইনালি প্রায় 32 কিলোমিটার কানপুর রোড ধরে এসে আমরা এখন অ্যাপ্রোচ করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরে যাব হচ্ছে মৌ পর্যন্ত। মৌ থেকে গাজীপুরের রাস্তা ধরবো, গাজীপুরের রাস্তা ধুয়ে আমরা তারপর রানাঘাটের দিকে এগোবো। আমরা এবার বক্সার হয়ে বা বক্সার ডুমরো হয়ে আমরা যাচ্ছি না, কারণ ওখানটাতে রাস্তায় কাজ চলার জন্য রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই দেখো, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বোর্ড চলে এসছে। আমরা ছুটছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। পূর্বাঞ্চলে উঠে প্রথম যে পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনটা পেলাম, সেখান থেকে ডিজেল ভরে নিলাম, কারণ আগেরবার লখনৌ আগ্রাতে অনেক হ্যাপা হয়েছিল, পেট্রোল পাম্প আমরা পাচ্ছিলাম না, নিচে নেমে তারপর ভরতে হয়েছিল। এবার আর সেই রিস্ক নিলাম না, এখান থেকেই গাড়িকে ডিজেল ফুল করে নিলাম। এটা উত্তরপ্রদেশের মধ্যে আছে, এখানেও কিন্তু ডিজেলের লিটার যেটা রয়েছে 87 টাকা 81 পয়সা। আর পেট্রোলের দাম সেরকমই রয়েছে, 101 টাকা সামথিং পেট্রোলের দাম প্রতি লিটারে। চলো, তেল ভরা হয়ে গেছে, এবার আমরা গাজীপুরের দিকে চলে যাব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যখন আমরা যাচ্ছি,
এই পাশ থেকে দেখো এই যে সাইড লেনগুলো থাকে না, এই সাইড লেন দিয়ে আমরা নামলাম, নেমে বেশ কিছুটা পরপর এরকম রিফ্রেশমেন্ট হাট আছে। এই রিফ্রেশমেন্ট হাটে বিভিন্ন রকমের স্ন্যাক্স, মিষ্টি দই, তারপরে হচ্ছে তোমাদের কোল্ড ড্রিঙ্কসের সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরাও নিজেদেরকে একটু চার্জ করার জন্য একটু দই নিয়ে নিলাম আর ঠান্ডা জল রিফিল করলাম, কুলিং অ্যাকোয়াগার্ড আছে, রিফিল করে এবার আবার রওনা দেবো আমরা গাজীপুরের উদ্দেশ্যে। গুড ইভিনিং, গুড মর্নিং হয়েছিল কিন্তু গ্রেটার নয়ডাতে, আর গুড ইভিনিং হচ্ছে উত্তরপ্রদেশের এই জায়গাটা। মানে যেটা বললাম যে আমরা কিন্তু এবার ডুমরাও বক্সে হয়ে ফিরছি না, আমরা যেটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছিল সেখান থেকে গাজীপুর মৌ যে কাটিংটা পড়ছে সেই কাটিং থেকে বাঁ দিকে টার্ন নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম্বার হচ্ছে NH-24। আমার পিছনে যে NH-24 যেটা আছে এই রাস্তাটা গোরখপুর থেকে মৌ হয়ে গাজীপুর হয়ে বেনারস যাচ্ছে, কিন্তু আমরা বেনারসে যাব না, আমরা তার আগে থেকেই কেটে যাব, গাজীপুর থেকেই আমরা টার্ন নেব, টার্ন নিয়ে দিল্লি রোডে উঠে যাব, দিয়ে কলকাতা মানে রানাঘাট আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। আর এই দেখো এই যে হোটেলটা দেখছো এইখানটাতে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট ইন দ্য মিনস হচ্ছে আমরা সেই 2 তারিখে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, এই সমস্ত কিছু কুচি করে কেটে সেগুলো একেবারে ভালোভাবে খেলাম। খেয়ে এখানে খুব সুন্দর মোষের দুধের চা এই খেয়ে এবার আমরা যাত্রা শুরু করছি টুয়ার্ডস দিল্লি রোড। চলো। বাড়ি যাওয়ার পথে উত্তরপ্রদেশের জামানিয়ার আর একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখান থেকে আবার ডিজেলটা রিফিল করছি। যেহেতু উত্তরপ্রদেশ সেই জন্য কিন্তু দেখো ডিজেলের দাম এখানে 87 টাকা 99 পয়সা, আর পেট্রোলের দাম হচ্ছে 94 টাকা 84 পয়সা, অনেকটাই কম রয়েছে। যাক চলো, তেল ভরানো হলো, বাড়ি যেতে এখন আমাদের বেশ প্রায় 600 কিলোমিটার বাকি আছে, মধ্যে হয়তো আর এক ক্ষেপ তেল ভরানো হতে পারে, তবে সেটা ওয়েস্ট বেঙ্গল থেকেই ভরাতে হবে। আর যখন আমরা যে রাস্তাটা তোমাদের দেখালাম NH-24, তারপর থেকে কিন্তু গ্রামের ভেতর দিয়ে আমরা একটা রাস্তা দিয়ে এসেছি, স্টেট হাইওয়ে। রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নয়, খুব ভালো নয়, মোটামুটি বলা যেতে পারে। দিয়ে এই স্টেট হাইওয়েটা কন্টিনিউ করছে, দিয়ে আবার আমরা NH-এ পড়বো। সেই NH-টা চলে যাবে পুরোপুরি দিল্লি রোডে হিট করবে, দিল্লি রোডে আমরা চলে যাবো আমাদের গন্তব্য রানাঘাট। রাত্রি 11টা বাজে, আমরা ডিনার করার জন্য বিহারে দেখো MB ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আমরা ডিনার করে সন্ধ্যাবেলায় ওই যে তোমাদেরকে দেখালাম যে আমরা মুড়ি মাখা, চা এগুলো খেলাম। খাওয়া টাওয়ার পরে কি হলো, ওখান থেকে আমরা গ্রামের ভেতরে একটা রাস্তা দিয়ে উত্তরপ্রদেশ ক্রস করে বিহারে চলে এসেছি। তার মানে সকাল থেকে মানে গতকাল থেকে যদি হিসাব করি তাহলে আমরা কিন্তু হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ দিয়ে এখন বিহারে রয়েছি। আর আমরা আমাদের এই পর্যন্ত আমাদের যাত্রাপথের টোটাল 1490 কিলোমিটার কমপ্লিট করেছি। ডিনারের তাওয়া রুটি নিয়েছিলাম আমরা, আর এক প্লেট নিয়েছিলাম হচ্ছে মিক্স ভেজ, আর এক প্লেট চিকেন বাটার মশলা। সব কিছু মিলিয়ে বিল হয়েছে 665 টাকা। আর এই হোটেলটা দেখে যতটা মনে হচ্ছে কিন্তু ততটা কস্টলি নয়, খাবার দাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই কিন্তু খুব সুন্দর। যদি তোমরা এই রুট দিয়ে ফেরো বা এই রুটে যদি যাও ট্রাভেলে অন্য কোনো জায়গায়, তাহলে এই হোটেলটাতে তোমরা একবার ট্রাই করতেই পারো বা খাবারের টেস্ট নিতেই পারো। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুললি এয়ার কন্ডিশনার রয়েছে। সকালবেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, একটু রেস্ট নেবো, ঘুমাবো। 2100 কিলোমিটার কমপ্লিট করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি রানাঘাটে। আজকে সকাল 10:30টার সময় রানাঘাটে এসে পৌঁছালাম। আর এই যে টোটাল কল্যাণী থেকে শ্রীনগর হয়ে তারপরে আমরা যেখানে গেছিলাম গুরেজ ভ্যালি, গুরেজ ভ্যালি থেকে কার্গিল, কার্গিল থেকে লে, লে থেকে প্যাংগং, প্যাংগং থেকে আবার লে, লে থেকে আবার হচ্ছে আমরা যেটা কেলং, কেলং থেকে মানালি, মানালি থেকে রানাঘাট। এই টোটাল সার্কিটটা কমপ্লিট হতে আমাদের লেগেছে 6500 কিলোমিটার। এই হচ্ছে আমাদের জান্নাতে কাশ্মীর আর চলো যাই লে লাদাখ সিরিজের শেষ পর্ব এবছরের মতো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাজস্থান সিরিজে, মানে যেটা আমরা মানে একটা জায়গায় রেখে গেছি, মানে ইনকমপ্লিট আছে, সেই রাজস্থান সিরিজের ভিডিওগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে রাজস্থানের গল্প করতে করতে। তো ততক্ষণের জন্য জানো তোমরা কি করবে, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।